তো প্রথম কথা হচ্ছে হিস্ট্রিতে আমি আসি। প্রথমে 1993 সাল, এই সময়তে জাভা তৈরি হয়। এই সময়তে কোথায় তৈরি হয়? সান মাইক্রোসিস্টেম তৈরি হয়। তৈরি করে কে? জেমস গসলিং। ঠিক আছে, তখন নাম ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কি? ওক। পরে 1995-এ এটাকে রিনেম করা হয়, নামটাকে রিনেম করে করা হয় জাভা। ঠিক আছে, এখানেই তোর জাভার প্রথম যে ভার্সনটা, জাভা 1.0, এই ভার্সনটা ওরা রিলিজ করে। কারেন্টলি এখন জাভা কার আন্ডারে আছে? এখন জাভা আছে হচ্ছে কারেন্টলি আন্ডার ওরাকেল। ওরাকেলই এখন পুরো দেখাশোনা করছে। অ্যাকচুয়ালি ওরাকেল সান মাইক্রোসিস্টেমকে কিনে নিয়েছিল। ঠিক আছে, তাই জন্য এখন জাভা ওরাকেলের আন্ডারে আছে এবং ওরাকেলই এদের ভার্সন বার করে। এখন কারেন্ট ভার্সন কত? আগের দিনই বললাম যেটা হচ্ছে 16। কারেন্ট ভার্সন কত? 16। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমি জাভা কেন আসবো? ওয়াই জাভা কেন জাভাতে আমি আসছি? জাভাতে আসার কারণ কি? আমি তো একটু আগেই বললাম যে আমার কাছে তো সি আছে, সি ল্যাঙ্গুয়েজের মতো ল্যাঙ্গুয়েজ বসে আছে, সি প্লাস প্লাসের মতো ল্যাঙ্গুয়েজ বসে আছে। এত ল্যাঙ্গুয়েজ থাকতে আমি আবার জাভাতে যাচ্ছি কেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তখন সেই সময়তে 1989-এ পাইথনও চলে এসেছে। 1989-এ পাইথন রিলিজ করে গেছে। ঠিক আছে, তার মানে তিনটে বড় বড় ল্যাঙ্গুয়েজ তখন বসে মার্কেটে, তবুও জাভা দরকার পড়লো। জাভা তো বাকি ল্যাঙ্গুয়েজ গুলোর থেকে বেশি সেফ ছিল। বেশি কি ছিল? সেফ ছিল। সেফ ছিল, স্যার মানে ভাইরাস এর ইনজেক্ট মধ্যে করা যায় না। ভাইরাস বা বাগ ঢুকতে পারে। আচ্ছা, ভাইরাস করা যায় না, বাগ করা যায় না। আচ্ছা, এটা একটা তুই বললি, মানে তুই বলছিস হচ্ছে জাভা হচ্ছে সিকিউর। তোর কথা অনুযায়ী যদি আমি একটা পয়েন্ট বলি, এখানে পয়েন্টটা আসে হচ্ছে সিকিউর পয়েন্ট। মানে আমি সিকিউর বলতে পারি, সিকিউরিটি আমার আছে এখানে। এটা একটা পয়েন্ট তুই বলতে পারিস যে সিকিউরিটি মানে হচ্ছে কি, তুই যেটা বলছিস যে জাভা বাগ অ্যাপ্লাই হয় না, ব্যাপারটা হচ্ছে সেটা বলতে চাইছিস। প্রথম কথা হচ্ছে তোকে এখানে বলতে হবে সিকিউরিটি তো অবশ্যই আসবে, কিন্তু এটা সেকেন্ড পয়েন্টে আসবে। সিকিউরিটি তো অবশ্যই আসবে, কিন্তু এটা সেকেন্ড পয়েন্টে আসবে। মেন যে পয়েন্ট সেটা হচ্ছে বেসিক্যালি কি? পোর্টেবিলিটি। মেন যে পয়েন্ট হচ্ছে কি? পোর্টেবিলিটি। পোর্টেবিলিটি মানেটা কি? কেউ বলতে পারবে পোর্টেবিলিটি মানে কি? স্যার যে কোনো কম্পিউটারে রান করানো যাবে। হ্যাঁ, একদম ঠিক, কারেক্ট, একদম কারেক্ট। তো পোর্টেবিলিটি হচ্ছে বেসিক্যালি কি? পোর্টেবল টু দ্য ডিফারেন্ট এনভায়রনমেন্ট। ডিফারেন্ট এনভায়রনমেন্ট মানে ডিফারেন্ট প্ল্যাটফর্ম। ডিফারেন্ট প্ল্যাটফর্ম মানে ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের কথা বলা হচ্ছে। সি আর সি প্লাস প্লাস কিন্তু পোর্টেবল নয়। কেন পোর্টেবল নয়? তার কারণ হচ্ছে সি আর সি প্লাস প্লাসে যখন তুই প্রোগ্রাম লিখছিস, মানে যখন তুই সোর্স কোড লিখছিস, সেই সোর্স কোডকে যখন তুই কম্পাইল করছিস করে যখন তুই মেশিন কোড তৈরি করছিস, সেই মেশিন কোডটা কিন্তু তোর বেসিক্যালি কি হচ্ছে না, তোর তৈরি হচ্ছে ডিরেক্টলি সিপিইউ দ্বারা এক্সিকিউট হওয়ার জন্য। মানে তোর কম্পিউটার যে সিপিইউ আছে সেটা i3 হতে পারে, i5 হতে পারে, ডুয়েল কোর হতে পারে, কোর 2 হতে পারে। যে সিপিইউ আছে তোর মেশিনে, সেই সিপিইউ দিয়ে ডিরেক্টলি এক্সিকিউট করার জন্য মেশিন কোড তৈরি করে দেয় সি প্রোগ্রামের ক্ষেত্রে বা সি প্রসেসের ক্ষেত্রে। মানে ধর ফর এক্সাম্পল আমি বললাম আমি একটা সি প্রোগ্রাম লিখেছি প্রাইম নাম্বারের জন্য, which will check আর নাম্বার ইজ প্রাইম অর নট। সিম্পল একটা সি প্রোগ্রাম লিখেছি। এবার যখন আমি কম্পাইল করছি, তখন কি হচ্ছে, কম্পাইল করার পর আমার তৈরি হচ্ছে কি প্রাইম নাম্বার ডট ইএক্সি। এবার কথা হচ্ছে এই যে কম্পাইল করার পর ডট ইএক্সি ফাইলটা পেলাম, এটা তো মেশিন কোড, বাট এই মেশিন কোডটা শুধুমাত্র কিন্তু উইন্ডোজেই রান করবে, শুধুমাত্র কিন্তু উইন্ডোজেই রান করবে। If you want to execute this same machine code in Linux environment or in Mac environment, then it will not run, then it will not execute actually, then it will not run or not execute। ঠিক আছে, ওইখানে এক্সিকিউট করছে না। এবার কথা হচ্ছে পোর্টেবিলিটির জন্য, ঠিক আছে মানলাম পোর্টেবিলিটির জন্য আমার জাভা আমাকে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটা পরে জানবি, কিভাবে দিচ্ছে সেটা পরে জানবি, লেখাবো, লিখিয়ে দেবো, বাট প্ল্যাটফর্মটা দিচ্ছে আমাকে। সি প্লাস প্লাস দিচ্ছে না, সি দিচ্ছে না, ধরে নিলাম
কিন্তু পোর্টেবিলিটির দরকারটাই বা কেন পড়লো? আমার কথা হচ্ছে পোর্টেবিলিটির দরকারটাই বা কেন পড়লো সেই সময়, এটা জানা আছে কারো? কেউ মানে কোনো হিন্টস, এনি কাইন্ড অফ হিন্টস কারো আছে জানা? চেষ্টা কর, ভুল হবে তো হবে, চেষ্টা কর। কেননা কোনো একটা ডেস্কটপে বা কোনো জায়গায় যদি প্রোগ্রামটাকে রেখে দিই, এবার যদি কোনো কারণে ডেস্কটপটা ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে আমি সেটাকে আবার অন্য জায়গা থেকে আবার সেই সেম জায়গা থেকে কন্টিনিউ করতে পারবো। তো তুই একটা ঠিক কথা বলেছিস। একটা কথা বলছিস তুই, ডেস্কটপটা ডিস্ট্রয় হয়ে গেলে তখন কি হবে, মানে খারাপ হয়ে গেলে তখন কি হবে, সেটা তুই এটা বলেছিস, হ্যাঁ, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা নয়, আমাকে বুঝতে হবে জাভা যখন তৈরি হচ্ছে তখন আরো একটা জিনিস তৈরি হচ্ছে। জাভা যখন তৈরি হচ্ছে তখন আরো একটা জিনিস তৈরি হচ্ছে প্যারালালি। সেটা কি? সেটা হচ্ছে, তার নাম আমি এখানে পাশে এখানে নিচে লিখে দিচ্ছি তার নামটা। সেটা হচ্ছে এই জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কিনা ইন্টারনেট তৈরি হচ্ছে। যখন জাভাকে স্যার তৈরি আমার করা এটা হচ্ছে মাথায় এলো কিন্তু বলিনি। ইন্টারনেট তৈরি করা হচ্ছে। ইন্টারনেট মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW যে কনসেপ্ট তৈরি হচ্ছে 1993 1991 এই করসপন্ডিং টাইমটাতে। ইথারনেট তৈরি করছে ওরা আমেরিকাতে, তৈরি হচ্ছে সেই সময়। তো যখন ইন্টারনেট তৈরি হচ্ছে, ইন্টারনেটের লজিকটা কি? ইন্টারনেটের লজিক হচ্ছে there will be multiple devices connected to each other and they can communicate between them, প্রথম কথা। তাহলে যখনই আমি ডিফারেন্ট ডিভাইস ইউজ করছি, কমিউনিকেট করতে চাইছি তাদের মধ্যে, মাথায় রাখতে হবে তখন প্রত্যেকটা ডিফারেন্ট ডিভাইস যে একই প্ল্যাটফর্ম ইউজ করবে তা কিন্তু নয়। প্রত্যেকটা ডিভাইস কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ করতে পারে। কেউ অ্যান্ড্রয়েড ফোন, কেউ সিম্বিয়ান ওএস, কেউ ম্যাক ওএস, কেউ আইওএস, কেউ লিনাক্স, কেউ ইউনিক্স, কেউ উইন্ডোজ, কেউ ডস, এরকম টাইপের জিনিস সবাই মোটামুটি ইউজ করছে, করতেই পারে। তাহলে আমি যখন ইন্টারনেটে কাজ করব, তাহলে ইন্টারনেটে যদি আমাকে কিছু পাঠাতে হয় কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম, তখন আমার দরকার পোর্টেবল প্রোগ্রাম। তখন আমি যদি সি প্লাস প্লাস এর কাজ নিয়ে কাজ করি, তখন কি হচ্ছে, সি প্লাস প্লাস পোর্টেবল ইন দ্য সেন্স, কি সেন্সে পোর্টেবল? না, তুই যদি সোর্স কোডটাকে পাঠাস, ট্রান্সমিট করিস কোনো একটা জায়গাতে, তখন সেখানে ডিকম্পাইল করলাম তখন ঠিক আছে। বাট আমি কিন্তু সোর্স কোড পাঠাতে চাইছি না, কারণ আমি তো সোর্স কোডকে শেয়ার করব না। আমি যদি সোর্স কোডটা শেয়ার করে দিই তাহলে সেক্ষেত্রে তো আমার কোডের সিকিউরিটি চলে যাচ্ছে। আমি কোডকে শেয়ার করতে চাইছি না, আমি চাইছি রেজাল্টটা শেয়ার করতে। রেজাল্ট মানে হচ্ছে আউটপুটটা, ওই কম্পাইলেশনের পরে যে আউটপুটটা সেটা শেয়ার করতে চাইছি। তখন কিন্তু আমার পোর্টেবিলিটি জায়গাতে সি প্লাস প্লাস আর সি ফেল করছে। কারণ সি প্লাস প্লাস আর সি বেসিক্যালি ডিরেক্টলি মেশিন কোড তৈরি করে, ডিরেক্টলি। কিন্তু জাভা ডিরেক্টলি মেশিন কোড তৈরি করে না। জাভা কিন্তু ডিরেক্টলি মেশিন কোড তৈরি করে না। ওকে, জাভা একটা ইন্টারমিডিয়েট ফরম্যাটে কম্পাইল করার পর একটা ইন্টারমিডিয়েট ফরম্যাট তৈরি করে, সেটাকে বলা হয় হাইলি অপটিমাইজ একটা কোড বলে তাকে। তার নাম হচ্ছে বেসিক্যালি বাইট কোড। তার নাম হচ্ছে বেসিক্যালি বাইট কোড। মানে জাভাতে তুই যখন কম্পাইল করিস, কম্পাইল করার পর তোর যে রেজাল্ট আসে সেটা কি বলা হয়? সেটাকে বলা হয় বাইট কোড। কি বলছি বুঝতে পারছিস? বাইট কোড বলি আমরা। এই বাইট কোডটা বেসিক্যালি কি করা হয়? পোর্টেবল। মানে এই বাইট কোডটা হচ্ছে আমার পোর্টেবল। তো এটাকে আমি যে কোনো প্ল্যাটফর্মে নিয়ে যাই না কেন, যদি আমি রান করাই তো রান করবে, যদি আমি রান করাই তো রান করবে, ঠিক আছে। তো এই ইন্টারনেটের জন্য, ইন্টারনেটকে সাহায্য করার জন্য জাভা আজকে এত বেশি পপুলার দেন সি, সি প্লাস প্লাস এবং পাইথনের থেকেও পপুলার। এবং পুরো ইন্ডাস্ট্রি কিন্তু জাভা ইউজ করছে অ্যাট কারেন্ট টাইম। তো জাভা পপুলার এই কারণে হয়েছিল, তার কারণ হচ্ছে যেহেতু ইন্টারনেট সেই সময় রাইজ করেছিল। যেহেতু ইন্টারনেট রাইজ করেছিল, তো ইন্টারনেটের দুটো মেন প্রবলেম ছিল, একটা হচ্ছে সিকিউরিটি আর একটা হচ্ছে কি পোর্টেবিলিটি। এই দুটো প্রবলেমকে ডিল করার জন্য জাভা তৈরি হয়েছিল। এবার তুই বলবি যে পোর্টেবিলিটি করার জন্য কি দরকার ছিল, কেন আমি হবে না? ব্যাপারটা হচ্ছে কি, তুই ভাব, তুই যদি সি প্লাস প্লাস এর জন্য একটা পার্টিকুলার প্রোগ্রাম তুই
শেয়ার করতিস, কমিউনিকেট করার জন্য শেয়ার করতিস, তখন তোকে একই প্রোগ্রামের মাল্টিপল কপি পাঠাতে হচ্ছে, ফর উইন্ডোজ, ফর ম্যাক, ফর লিনাক্স, ফর আইওএস, ফর অন্য ডিফারেন্ট কাইন্ড অফ ওএস এর জন্য পাঠাতে হচ্ছে। তার মানে একটা প্রোগ্রামের মাল্টিপল ভার্সন তৈরি হচ্ছে, এবং মাল্টিপল ভার্সন যখন তুই ইন্টারনেটে ছাড়ছিস, তাহলে অবভিয়াসলি কি বাড়বে? নেটওয়ার্ক ট্রাফিক ইনক্রিজ করবে। নেটওয়ার্ক ট্রাফিক ইনক্রিজ করলে ইন্টারনেটের যে পারফরমেন্স সেটা নেমে যাবে, ডাউন হয়ে যাবে। তাহলে ডাউন হয়ে গেলে তাহলে কি হবে? তাহলে তো মুশকিল হয়ে যাচ্ছে। তো তাই জন্য এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার ছিল যে কিনা আমাকে পোর্টেবল প্রোগ্রামস বা পোর্টেবল সলিউশন দেবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে জাভার যে অ্যাপ্লেটের কনসেপ্ট, যেটা তোরা পড়বি পরবর্তীকালে, অ্যাপ্লেটের যে কনসেপ্ট, সেই অ্যাপ্লেটের কনসেপ্টের থ্রু দিয়ে আমরা কিন্তু ছোট ছোট প্রোগ্রাম এই ওয়েব ব্রাউজারে চালাতে পারতাম সেই সময়। এবং ওয়েব ব্রাউজারের থ্রু দিয়ে তো আমরা ওয়েব পেজ অ্যাক্সেস করি, ওয়েব ব্রাউজারের থ্রু দিয়ে তো আমরা ওয়েব পেজ অ্যাক্সেস করি বা ওয়েবসাইট অ্যাক্সেস করি। তো সেক্ষেত্রে সেই জাভার যে অ্যাপলেট, সেটা আমাকে করতে সাহায্য করতো তখন সেই সময়। এবং সিকিউরিটি কোন রেসপেক্টে আসছে? সিকিউরিটি কোন রেসপেক্টে আসছে? জাভা প্রোগ্রাম চাইলেই যে কোনো জায়গাতে রান করতে পারবে না। জাভা প্রোগ্রাম চাইলেই যে কোনো জায়গাতে রান করতে পারবে না। জাভা প্রোগ্রাম রান করানোর জন্য একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট দরকার আছে। সেই এনভায়রনমেন্টটা বেসিক্যালি আমার না থাকলে আমি কিন্তু রান করাতে পারবো না। তো সেই দিক থেকে আমি যে কম্পাইলেশন করা কোডটা আমার মেশিনে রাখছি, সেটা যদি কোনো ভাইরাসও হয়, সে কিন্তু তার নিজস্ব কাজ করতে পারছে না, কারণ আমার কাছে সেই এনভায়রনমেন্ট নেই। বা যদি এনভায়রনমেন্ট থাকেও, শুধুমাত্র ও সেইটুকু পোর্শনেই রান করতে পারবে যেখানে ওকে ওই এনভায়রনমেন্টে রাখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে সিকিউরিটি দিক থেকে যদি ভাইরাসও হয় ওটা, তো সেক্ষেত্রে আমার কিন্তু ওটা অ্যাটাক করতে পারছে না। এই বিভিন্ন দিকগুলো আমার ওখানে আছে, যেগুলো আমরা দেখবো পরবর্তীকালে যখন আমরা অ্যাপলেট এবং অ্যাডভান্স জাভা নিয়ে যখন ডিলটা করবো। বাট অ্যাডভান্স যাওয়ার আগে আমাদের কোর যাওয়া শিখতে হবে। আমি আগেও কালকে বলেছিলাম যে কোর যাওয়া শিখতে হবে, কোর যাওয়াটা আমার ভালো করে জানতে হবে। এইটুকুতে কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস কর, ডাউট থাকবে। বল। স্যার আমার একটা কোশ্চেন আছে। না হ্যাঁ, কর কোশ্চেন কর। স্যার বলছি তাহলে অ্যান্ড্রয়েডে তার মানে কি ভাইরাস আসতেই পারবে না, এরকম কোনো ব্যাপার হবে? না, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সবসময় অ্যান্ড্রয়েডটা পুরোটাই তো অ্যান্ড্রয়েড এনভায়রনমেন্ট। তো যদি এবার অ্যান্ড্রয়েড এনভায়রনমেন্টের মতোই ভাইরাস পাঠাতে, তখন তো অ্যাটাক করবি, তাই না? আচ্ছা তোকে আচ্ছা, ব্যাপারটা বুঝতে বুঝতে পেরেছি। হবে। এনভায়রনমেন্ট দু রকম থাকে না। অ্যান্ড্রয়েড মধ্যে ধর তুই এমন একটা এপিকে নামালি, এপিকে ফাইল তো অ্যান্ড্রয়েডে কাজ করবে তো, তাই না? তোর তো ভাইরাসে পাঠাবে এপিকে ফাইল করে। হ্যাঁ স্যার। বুঝতে পারছিস? তো তো ইজিলি ভাইরাস অ্যাটাক করতেই পারে চাইলে। আর অ্যাটাক হয়ও অ্যান্ড্রয়েডে, তবে অনেক কম হয়, মানে তবুও রেজিস্ট করার ক্ষমতা আছে। কারণ যেহেতু অ্যান্ড্রয়েডও জাভার উপর বেস করে, ঠিক আছে, জাভার উপর বেস করে তৈরি করা, তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডও রেজিস্ট করার ক্ষমতা আছে। এখনকার দিনে ভাইরাসটা অ্যাটাকিংটা অনেকটা আস্তে আস্তে কমছে, মানে আগের মতো হয় না। উইন্ডোজও কিন্তু আগের মতো কিন্তু নেই। উইন্ডোজ এক্সপিতে যেরকম ভাইরাস হতো, অ্যাটাক হতো, এখন কিন্তু সেরকম অ্যাটাক হয় না। তখনকার দিনে উইন্ডোজ ডিফেন্ডার যা ছিল, এখনকার দিনে উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু অনেক স্ট্রং আগেকার থেকে, মানে আগের থেকে অনেক স্ট্রং। তো সেক্ষেত্রে অ্যাটাকিং এর যে চান্সটা, অ্যাটাক হচ্ছে তো অবভিয়াসলি অ্যাটাক হবে। কারণ যারা স্যার ভাইরাসটা অ্যাকচুয়ালি কি, মানে ওটা কি একটা প্রোগ্রাম করে কাজ করে বা কি ক্ষতি ভাইরাস করে? হচ্ছে একটা প্রোগ্রাম। তুই যেমন প্রোগ্রাম লিখছিস প্রাইম নাম্বারে, সেরকম একটা প্রোগ্রাম লিখেছে কেউ না কেউ, এবং সেটাতে কি হচ্ছে, ধর ফাইল তৈরি হয়ে যাচ্ছে 50। তুই যখনই প্রোগ্রাম চলবে তখনই তোর ফাইল তৈরি হয়ে যাচ্ছে, নতুন নতুন ফাইল তৈরি করা যায় কমান্ড লিখে না, কমান্ড লিখে তৈরি করা যায়। এখানে ব্যাচ ফাইল, ব্যাচ ফাইল, তোরা জানিস ব্যাচ ফাইল কি জিনিস? ব্যাচ ফাইল কেউ না জানিস? স্যার। সুয়াসিস ব্যাচ ফাইল জানিস? হ্যাঁ স্যার জানি। হুম? হ্যাঁ করেছি আমি। হ্যাঁ, ওই ডসের ক্ষেত্রে করেছিস, যখন ডস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডে এই নোটপ্যাডে লিখে সেভ করতে হয়। হ্যাঁ ডট ব্যাচ নামে সেভ করতে হয়। বেসিক্যালি ব্যাচ ফাইল হচ্ছে কি বলতো, আমাদের যখন আমরা ডস করতাম ছোটবেলাতে আমাদের যখন ডস করানো হতো স্কুলে, তখন আমাদের ওখানে ব্যাচ ফাইল শেখানো হতো। ব্যাচ ফাইলের ক্ষেত্রে কি করা হতো, নর্মালি ডস করলে কি, নর্মালি ধর এখানে তোর কমেন্ট প্রম্পট তুই করছিস, এখানে তোর ধর বললাম কমেন্ট প্রম্পট, এখানে সিএমডি করলি, সিএমডি ওপেন করলি। এবার ধর তুই এখানে বললাম যে ধর তুই
তুই এখানে ডেট লিখলি, ডেট লিখলে তো কি দেখাবে, তোকে দেখাবে হচ্ছে কি ডেট দেখাচ্ছে, সিস্টেম ডেট দেখাচ্ছে। এখানে এবার তুই ধর, এখানে তুই লিখলি হচ্ছে কি যে সিডি, সিডি তুই হচ্ছে লিখছিস হচ্ছে ধর আমি বললাম অ্যাপ ডেটা, অ্যান্ডি অ্যাপ ডেটা ধর, ঠিক আছে, ঠিক আছে, এরকম ধর গেলাম একটা পার্টিকুলার ফোল্ডারের মধ্যে গেলাম, তো সিডি লিখে একটা পার্টিকুলার ফোল্ডারের মধ্যে যাচ্ছি, তো তার মানে এখানে একটা কি করলাম, আমি কমান্ড ইউজ করলাম। তাহলে নরমালি কমান্ড প্রম্পটে কি করছি, আমি এক একটা করে কমান্ড দিচ্ছি, কাজ হচ্ছে। নরমালি কমান্ড প্রম্পটে কি করছি, একটা করে কমান্ড দিচ্ছি, কাজ হচ্ছে। এবার ধর আমি চাইছি যে একটা করে কাজ না হয়ে একসাথে 3-4টে কাজ হোক, তো তখন কি করব, তখন ওই 3-4টে কমান্ডকে একসাথে একটা পার্টিকুলার ফাইলে রাখা হচ্ছে, তাকে ডট ব্যাট দিয়ে সেভ করা হচ্ছে, মানে ব্যাচ ফাইল তৈরি করা হচ্ছে। এবার ওই ব্যাচ ফাইলটাকে আমরা যখন ডবল ক্লিক করে রান করাবো, তখন একসাথে অতগুলো কমেন্ট সব রান হয়ে যাবে, একসাথে তখন 3-4টে কমেন্ট কি হবে, রান হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখ ধর আমি তোকে বলি এখানে, এখানে ধর তুই একটা নতুন ফাইল তৈরি করলি, নিউ ফাইল। এবার নিউ ফাইলটা তো এখান থেকে ব্যাচ ফাইল তুই তৈরি করতেই পারিস, এখানে ব্যাচ ফাইল মোস্ট প্রবলি আছে, এই যে ব্যাচ ফাইল কনসেপ্ট। ঠিক আছে, তো এখান থেকে যখন আমি সিডি লিখবো, সিডি আমি লিখলাম, সিডি লেখার পর আমি লিখছি হচ্ছে ধর আমি বললাম যে সৌম, ঠিক আছে, সিডি লিখলাম। আচ্ছা, সিডি লেখার আগে 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 ফার্স্টে এমডি লিখতে হবে, তাহলে আমি এমডি লিখলাম, এমডি সৌম আর সিডি সৌম, এইটুকু আমি লিখলাম। সেভ করছি আমি কি নাম দিয়ে, সেভ করছি আমি ব্যাচ ফাইলের নাম দিয়ে। ধর ফর এক্সাম্পল আমি বলছি যে ডেটা, ঠিক আছে, ডেটা নামে সেভ করছি, কোথায় সেভ করছি যেখানে ভালো করে আমি সেভ করছি হচ্ছে সি ড্রাইভের মধ্যে, ইউজার্স এর মধ্যে এবং সম্রাটের মধ্যে আমি সেভ করছি এখানে। ঠিক আছে, সেভ করছি, সেভ করলাম, ওকে, সেভ হয়ে গেল। এবার চল এখানে ফাইল এক্সপ্লোরার চলে যায়, তো আমি সি ড্রাইভের মধ্যে ঢুকলাম, ঢোকার পর আমি চলে যাবো হচ্ছে কোথায়, চলে যাবো হচ্ছে আমার ইউজার্স এর মধ্যে। এখানে গিয়ে আমি সেই সম্রাটের মধ্যে ঢুকি, তো দেখতে পাবো এখানে ডেটা বলে একটা ব্যাচ ফাইল আছে নিচের দিকে, দেখ ডেটা ডট ব্যাট দেখতে পাচ্ছিস লেখা আছে, ডেটা ডট ব্যাট বলে একটা ফাইল, উইন্ডোজ ব্যাচ ফাইল। তো এটাকে যদি ডবল ক্লিক করিস তুই, কি হবে, যেই ডবল ক্লিক করবি, দেখ এখানে তোর সোম বলে ফোল্ডার তৈরি হচ্ছে কি হয়নি, হয়েছে কি হয়নি, সোম বলে ফোল্ডার তৈরি হয়েছে তো, ব্যাপারটা হ্যাঁ বুঝতে স্যার। পারলি, ব্যাপারটা বুঝতে পারলি কি হলো। তার মানে আমি একটা ফাইলের মধ্যে মাল্টিপল কমান্ডকে রেখে আমি একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। সেরকমই একটা লোক প্রোগ্রাম লিখছে, ধর অনেকগুলো ফোল্ডার তৈরি হয়ে যাবে, বা ধর কিছুটা বন্ধ হয়ে যাবে, বা ধর উইন্ডোজ শাটডাউন হয়ে যাবে, এরকম ধর প্রোগ্রাম লিখছে, মানে শাটডাউনের প্রোগ্রাম তুই মানে চাইলে সেটা লিখতে পারিস তুই এগুলো, মানে ধর তুই একটা পার্টিকুলার প্রোগ্রাম করবি তো শাটডাউন হয়ে যায়, বা তোর হচ্ছে কোনো একটা পার্টিকুলার কিছু একটা ওপেন হয়ে যাবে। এইবার এইগুলোকে তো ছড়িয়ে দেওয়া হচ্ছে ভাইরাস হিসেবে, এগুলো তাহলে ধর স্যার কাকে এগুলো যারা করে তারা কি ইচ্ছাকৃত করে নাকি মানে টেকনিক্যাল ফল্টের জন্য লিখতে ভুল হয়ে যায় এরকম এগুলো হয়ে যায়? অনেক সময় দেখ, এই যে হ্যাকিং, হ্যাকিং দু রকমের হয়, এথিক্যাল হ্যাকিং আর একটা মানে ক্রিমিনাল একটা হ্যাকিং করে। এথিক্যাল হ্যাকিংটা করে কেন, তার কারণ হচ্ছে বেসিক্যালি কি, যাতে জানতে পারি যে আমার সিস্টেমটা সিকিউর আছে কি নেই। এথিক্যাল হ্যাকিংটা করা হয় হচ্ছে সিস্টেম কি সিকিউর আছে, ইজ মাই সিস্টেম ইজ সিকিউর অর নট, টু চেক দ্যাট আই হ্যাভ টু পারফর্ম এথিক্যাল হ্যাকিং। একটা গ্রুপ অফ ইউজারকে রাখা হয়, বলা হয় যে তুমি আমার ব্যাংকের এই সিস্টেমকে হ্যাক করে দেখাও, হ্যাক করে তুমি দেখাও, এবং দেখানোর পরে ও তুমি আমাকে বলো যে এর থেকে কি বেটার আমি সিকিউরিটি দিতে পারি যাতে আমার হ্যাক আরো না হতে পারে। তো বেটারমেন্টের জন্য, ফর বেটারমেন্টের জন্য কিন্তু আমার এথিক্যাল হ্যাকিং করা হয়, হ্যাকিং এর চেষ্টা করা হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত, কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত। কয়েকজন লোক থাকে যারা হচ্ছে বেসিক্যালি ইচ্ছাকৃত করে, যেমন হচ্ছে কি করে তারা, তোর মেশিনে এসে ওই কি লগার রেখে দেবে, কি লগার মানে বেসিক্যালি কি, তুই যে কি স্ট্রোক গুলো দিচ্ছিস তার এগেনস্টে একটা লক তৈরি হয়, মানে একটা ফাইলে তুই যে কি স্ট্রোক গুলো দিবি সেই এগেনস্টে তোর একটা মানে সেই কি গুলো বেসিক্যালি তোর তৈরি হয়ে যাবে, এবং পরবর্তীকালে ওই ফাইলটাকে কেউ না কেউ অ্যানালিসিস করে তুই কিরকম টাইপের টেক্সট বা স্ট্রিং ইউজ করিস, মিনিংফুল ওয়ার্ড বার করা হবে, করতেই পারা যায়, না করা কিছু নেই। সেগুলো থেকে অ্যাডভার্টাইজমেন্ট করে? হ্যাঁ, মানে বেসিক্যালি এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করে না, এগুলো অ্যাকচুয়ালি বলতো এগুলো অ্যাকচুয়ালি নিজেদের একটা কয়েকটা তো ইচ্ছে করে থাকে বেসিক্যালি, নর্মালি হচ্ছে কি টেস্ট ফর বেটারমেন্ট,
আমি বলবো টেস্ট ফর বেটারমেন্ট, মানে আরো কি কত ভালোভাবে সিকিউর করা যায় সেইগুলোর জন্য। ভাইরাস হচ্ছে প্রোগ্রাম, আচ্ছা সবই প্রোগ্রাম, এখানে পুরোটাই প্রোগ্রাম। এই যে অপারেটিং সিস্টেম প্রোগ্রাম, এই উইন্ডোজটা লেখা সি দিয়ে, এই লিনাক্স লেখা সি দিয়ে, এই ইউনিক্সটা লেখা সি দিয়ে, প্রোগ্রাম। প্রত্যেকে প্রোগ্রাম লিখেছে। তুই যেমন প্রোগ্রাম লিখছিস প্রাইম নাম্বার, ফিবোনাকি, কেউ না কেউ উইন্ডোজটাও লিখেছে পোর্ট করে। সিম্পল এটা কথা। ইয়েস স্যার। বোঝা গেল? সৌম্য বুঝতে পারলি? শুভাশিস তো মোটামুটি জানে, তো তো বুঝতে হ্যাঁ পারছিস স্যার। আশা করি। ঠিক আছে, তো চলে আয়। তো এবার হচ্ছে নেক্সট আমরা চলে আসছি কোথায়? নেক্সট আমরা চলে আসছি হচ্ছে প্রথমে আমি মেনলি যেটা বলবো, যেটা বলে শুরু করব, সেটা হচ্ছে আমি তোরা খাতাতে হেডিং দিবি জাভা ডেভেলপমেন্ট কিট। তোরা খাতাতে হেডিং দিবি হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। এটা প্রথম হেডিংটা তোরা দে। আগের দিন আমরা ডাউনলোড করেছিলাম এটা জেডিকেটা, তো তাই জন্য ওটা বেসিক্যালি লেখাচ্ছি আমি। জেডিকেটা লেখ, হেডিং দে জাভা ডেভেলপমেন্ট কিট। স্যার জেডিকে এর কোন ভার্সনটা ডাউনলোড করেছিলেন? আমি এখন করেছি 16। এই আচ্ছা তোরা করতে পেরেছিস ডাউনলোড সম্ভবত, আর কি বলে কিঙ্কর, ডাউনলোড হয়েছে না হয়নি? স্যার আমি না স্যার, করিনি আমি তো আমার এখন। একটা বন্ধুর বাড়িতে ওয়াইফাই আছে, ওর বাড়িতে আজকে গিয়ে করে নেবো সন্ধ্যা হলে। হ্যাঁ করে নে, তার কারণ হচ্ছে কি লাগবে আমার, বুঝতে পারছিস তো, লাগবে। যাই হোক দুদিন পর লাগবে, এখনই লাগছে না, আমি এখনই প্র্যাকটিক্যালে ঢুকছি। তো হেডিং দিয়েছি জাভা ডেভেলপমেন্ট কিট। আচ্ছা তোদেরকে বই বলে দিয়েছিলাম, বইটা বই বই বলে দিয়েছে কি, বইটা কি কিনতে হবে, বই কি পড়তে হবে বলেছি? বই হচ্ছে কমপ্লিট রেফারেন্স জাভা হার্ভার্ড সিল্ড, দ্য কমপ্লিট রেফারেন্স জাভা হার্ভার্ড সিল্ড। ঠিক আছে, এই বইটা পড়বি যাওয়ার জন্য। লেখ, লেখ যে খাতাতে তোরা লেখ হচ্ছে if we want to if we want to compile and run if we want to compile and run Java programs on our system, if we want to compile and run Java programs on our system, then JDK must be installed on that system. Then JDK must be installed on that system. Full stop. Next লিখবি পাশ থেকেই the JDK supplies two primary programs. The JDK supplies two primary programs. মানে টু লিখবি, কথা মানে সংখ্যায় টু লিখবি, টু লিখে প্রাইমারি প্রোগ্রামস, টু প্রাইমারি প্রোগ্রামস। The JDK supplies two primary programs. The first is Java C. The first is Java C. The first is Java C, which is the Java compiler. Which is the Java compiler. Java C টা একসাথে হবে, হ্যাঁ, আর স্মলে লিখবি, ঠিক আছে? Java C টা একসাথে হবে আর স্মলে লিখবি। The first is Java C, কমা দিয়ে লিখবি which is the Java compiler, full stop. It converts our source code. It converts our source code into bytecode. It converts our source code into bytecode. It converts our source code into bytecode. Full stop. Okay, এবার full stop দিয়ে লিখবি the second is Java. The second is Java, শুধু Java স্মলে লিখবি, ঠিক আছে? শুধু জাভাটা স্মলে লিখ।
the second is Java, কমা দিবি, কমা দিয়ে লিখবি it is sometimes referred to as, the second is Java, কমা দিবি, কমা দিয়ে লিখবি it is sometimes referred to as the application launcher, it is sometimes referred to as the application launcher, আবার কমা দে, কমা দিয়ে লিখবি this is the program, this is the program that we will use, this is the program that we will use to run a Java program, to run a Java program or to execute a Java program. Full stop. It operates on the bytecode, it operates on the bytecode, full stop. এখানে এর পরে একটা নোট লিখবি, নোট বলে একটা লেখ, নোট বলে একটা পয়েন্ট বলছি যেদিকে সম্ভব, ঠিক আছে, লিখবি JDK runs in the command prompt environment, JDK runs in the command prompt environment and uses command line tools, JDK runs in the command prompt environment and uses command line tools, and uses command line tools, full stop, and uses command line tools, full stop. It is not a windowed application, it is not a windowed application, windowed application, full stop. It is also not an, it is also not an integrated development environment, it is also not an integrated development environment, ব্র্যাকেটের মধ্যে IDE, ক্যাপিটাল I ক্যাপিটাল D ক্যাপিটাল E, ঠিক আছে। এইটুকু যা লেখালাম JDK সম্বন্ধে, কার কোথায় প্রবলেম আছে আমাকে বল। এটা হচ্ছে প্রথম পার্ট, তো এখানে কার কোথায় প্রবলেম হচ্ছে সেটা বল। কারো প্রবলেম আছে না নেই? দেখে নিয়ে বল, থাকলে জিজ্ঞেস কর, মানে একদম ইন্টারাকশন কর, মানে যত ইন্টারাকশন কর তত জানতে পারবি। না স্যার, প্রবলেম নেই। কিঙ্কর সুভাশিসের প্রবলেম নেই আশা করি, বুঝতে পারছিস এটা কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এখানে দেখ, আমি এখানে সাবলাইম টেক্সট, তোরা প্রত্যেককে আমি বলেছিলাম সাবলাইম টেক্সট ইনস্টল করতে, এটা ইনস্টল করে রাখবি। সাবলাইম টেক্সট এখানে যাবি, সাবলাইম টেক্সট লিখবি, এটা খুবই সোজা ইনস্টল করা, ঠিক আছে। সাবলাইম টেক্সট লিখবি, এখানে লিখলে দেখবি দেখাচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, জাস্ট ক্লিক করবি ডাউনলোড হয়ে যাবে, জাস্ট ক্লিক করবি ডাউনলোড হবে, ইনস্টল করবি খালি, ঠিক আছে। এটা 10 MB সফটওয়্যার, খুবই কাজে দেয়, ঠিক আছে। এটা যাদের আছে তাদের তো আছে, যাদের নেই কিসের জন্য ওটা? সাবলাইম টেক্সট। কিছু বললি তুই? কিছু বললি? হ্যাঁ, ওটা কিসের জন্য? এটা হচ্ছে বেসিক্যালি সবকিছুর জন্য, দেখতে হবে একটু, আমি দেখাচ্ছি। এই যে সাবলাইম টেক্সট আমি এখানে ইউজ করছি, এটা আশা করি দেখতেই পাচ্ছি সাবলাইম টেক্সট আমি এখানে ইউজ করছি। হ্যাঁ বল বল। সে বলছি আপনি আগের দিন নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করতে বললেন না জাভার সঙ্গে? জাভার সঙ্গে নোটপ্যাড প্লাস প্লাস বলিনি তো আমি। নোটপ্যাড না তো ইন্টেলিজেন্ট কি একটা বললো। হ্যাঁ,
ইন্টেলিজে আইডিয়া বলেছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ইন্টেলিজে আছে। আইডিয়া। এই যে এইটা বলেছি, এই যে ইন্টেলিজে আইডিয়া কোথায় গেল, এই যে আই যে ইন্টেলিজে আইডিয়া এইটা বলেছি, এই পার্টিকুলার সফটওয়্যারটা বলেছি, তাও আবার কমিউনিটি ভার্সন। ঠিক আছে, এইটা ইনস্টল করা দেখালাম কালকে, আগের দিন দেখেছিস নিশ্চয়ই ভিডিওতে। ওটা আমি আপলোড করে দেবো আজকে, আজকেরটা আমি আপলোড করে দেবো। আর সাবলাইম টেক্সটটা হচ্ছে অল পারপাস, এটা হচ্ছে বেসিক্যালি নোটপ্যাডের মতো। এটা হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড যেরকম আমরা ইউজ করি সেরকমই, কিন্তু এটা এটা হচ্ছে একটা বেসিক্যালি টেক্সট এডিটর। সাবলাইম টেক্সট হচ্ছে টেক্সট এডিটর, ঠিক আছে। বাট এখানে আমি অনেক কাজ ইজিলি করতে পারি, এই জন্য আমি এটাকে করতে বলছি। মানে এই সমস্ত টুলস, ভিএস কোড বল, সাবলাইম টেক্সট বল, আমি যে তোকে এত সফটওয়্যার করতে বলছি কেন, সফটওয়্যার গুলো যত তুই বেশি জানতে হবে তত তোর বেশি জানা হবে, তুই যত ভ্যারাইটি রকমের এনভায়রনমেন্ট সম্বন্ধে ওয়াকিবহল হবি, ঠিক আছে, এই জন্যই করতে বলছি। তো সাবলাইম টেক্সটের ক্ষেত্রে আমি তোকে দেখাই, এখানে আমি এখানে একটা সিম্পল জাভা প্রোগ্রাম লিখছি, সিম্পল জাভা প্রোগ্রাম, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমি কি করছি দেখ, ফাইলে যাচ্ছি, নিউ ফাইল করছি। ওকে, নিউ ফাইল করার পর আমি এখানে এখন এই অবস্থাতে, এই অবস্থাতে আমার সাবলাইম টেক্সটটা কিন্তু নর্মাল নোটপ্যাডের মতো কাজ করছে। আমি যা লিখবো নর্মাল নোটপ্যাড, ঠিক আছে। তো এখানে আমি কি করছি, আমি চলে যাবো হচ্ছে একদম নিচে, দেখ এখানে লেখা আছে প্লেন টেক্সট বলে, দেখতে লেখা আছে প্লেন টেক্সট বলে, একদম এদিকে নিচে দেখ, টপ বটম রাইটে দেখ লেখা আছে প্লেন টেক্সট বলে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখা যাচ্ছে? এই যে এখানে লেখা আছে, এই যে আমার যে স্ক্রিনে যে ঘড়িটা আছে, এই ঘড়ির ঠিক উপরে, মানে ক্লকের ঠিক উপরে দেখ লেখা আছে প্লেন টেক্সট বলে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে ক্লিক করলে তো এখানে একটা লিস্ট পপ আউট হচ্ছে, এখানে ক্লিক করলে লিস্ট পপ আউট হচ্ছে। এই লিস্টটাতে তোর প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লেখা আছে, অ্যাকশন স্ক্রিপ্ট, অ্যাপ স্ক্রিপ্ট, অ্যাপেল স্ক্রিপ্ট, এএসপি, ব্যাচ ফাইল, সি শার্প, সি প্লাস প্লাস। স্যার মতলব নাকি একটা লেখা আছে, ওটা আবার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কোনটা? স্যার লাস্ট থেকে 5 নম্বর দেখুন, মতলব। মাতলাব? ওটা মাতলাব নয়, ওটা ওটা ম্যাটল্যাব, ম্যাটল্যাব, ওটা ম্যাটল্যাব। অঙ্ক। ওটা হচ্ছে যারা অঙ্ক, মানে ওটা বিশাল ভারী সফটওয়্যার, এবং ওটা হচ্ছে তোর প্রচুর কাজ করা যায় ম্যাটল্যাব। ম্যাটল্যাব হচ্ছে একটা পার্টিকুলার সফটওয়্যার যেখানে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম লিখতে পারি, যেরকম হচ্ছে ধর, এই যে ধর আমি ধর হ্যান্ড, আমার আমার যে ল্যাপটপের ক্যামেরা আছে, ল্যাপটপের ক্যামেরার সামনে আমি হাতের জেস্চার করব, আমি যেরকম হাতের জেস্চার করব, আমার স্ক্রিনে আমি যদি প্রোগ্রাম সেরকম লিখতে পারি, আমার স্ক্রিনে সেরকম দেখাবে হাতের জেস্চার, জেস্চার কন্ট্রোল সেসব করা যায়। মানে বিভিন্ন রকমের সেন্সরের কাজ করা যায়, বিভিন্ন রকমের আইওটির কাজ করা যায়, তারপর ডেটা সায়েন্সের কাজ করা যায়, বিভিন্ন রকম কাজ করা যায়, মেশিন লার্নিং এর কাজ করা যায়, এবং তাছাড়া তো অঙ্ক এবং ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স সবারই কাজ করা যায়। স্যার এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে কত বছর সময় লাগবে? পারবি না শিখতে জীবনে, অসম্ভব, হবে না, সিম্পল কথাতে হবে না, ঠিক আছে, মুশকিল। তো এখানে যে লিস্ট পপ আউট হয়েছে, অসম্ভব, ইম্পসিবল। তো এখানে যে লিস্ট পপ আউট হয়েছে, এই লিস্টের মধ্যে দেখ লেখা আছে জাভা বলে, দেখতে পাচ্ছিস লেখা জাভা বলে, দেখ দেখা আছে, এই যে জাভা বলে লেখা আছে। এবার এখানে দেখ জাভার মধ্যে লেখা আছে জাভা প্রপার্টিজ, জাভা সার্ভার পেজ, জাভা। তো আমি যেহেতু শুধু জাভা করছি, আমি শুধু জাভাটাই ক্লিক করব, এই জাভাতে ক্লিক করলাম, দেখ এখন এখানে জাভা হয়ে গেছে, দেখতে পাচ্ছিস লেখা জাভা আছে। তো আমি এখানে কি করছি, আমি এটা সিম্পল জাভা প্রোগ্রাম বানাচ্ছি। তোরা সি প্লাস প্লাস করে এসেছিস, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ক্লাস লাগে। এবার ক্লাস ছাড়াও আমরা সি প্রোগ্রাম লিখতে পারি, সি প্লাস প্রোগ্রাম লিখতে পারি ক্লাস ছাড়া, শুধুমাত্র মেন ফাংশন দিয়ে, শুধুমাত্র মেন ফাংশন দিয়ে আমরা লিখতে পারি তো সি প্লাস প্লাস এর প্রোগ্রাম, ইজিলি লিখতে পারি। হ্যাঁ স্যার। বাট জাভাতে কিন্তু আমরা ক্লাস ছাড়া লিখতে পারবোই না, ক্লাস আমাকে লিখতে হবেই হবে, ক্লাস আমাকে নিতে হবেই হবে, মানে ম্যান্ডেটরি, ঠিক আছে। কি করে ক্লাস ডিফাইন করতে হয়, সেম কনসেপ্ট, ক্লাস লিখলাম, ক্লাস কিওয়ার্ড দিলাম, ক্লাস কিওয়ার্ড দিয়ে স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর ক্লাসের নাম দেব, ক্লাসের নাম অলওয়েজ স্টার্টস ফ্রম ক্যাপিটাল লেটার, শুরু করবি, ঠিক আছে।
ধরো আমি ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে কি, ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে এক্সাম্পল। ওকে, ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে এক্সাম্পল। দেওয়ার পর কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এই হচ্ছে ক্লাস ডেফিনেশন। এবার কথা হচ্ছে কি, আরো একটা পার্থক্য বলে দিই, সি প্লাস প্লাসে মেন ফাংশনটা তোরা সবসময়তে বাইরে রাখতিস ক্লাসে, মনে করতে পারছিস? সি প্লাস প্লাসে তোরা মেন ফাংশনকে অলওয়েজ ক্লাসের বাইরে রাখতিস, অলওয়েজ রাখতিস তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ক্ষেত্রে মেন হ্যাঁ ফাংশন স্যার, থাকতো তো। হ্যাঁ স্যার। আর একটা কথা হচ্ছে কি, তোরা সি প্লাস প্লাসে ওই স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতিস, এই চারটে কোলন, চারটে ঘর, হ্যাঁ স্যার, গোল গোল ব্যাপারটা। ওই তো কার স্কোপের আন্ডারে আছে সেটা দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, তো এখানে সেসব লাগছে না। আর এখানে সমস্ত কিছু ক্লাসের মধ্যে থাকবে। অল দ্য কোড মাস্ট রিসাইড ইনসাইড দ্য ক্লাস ইন জাভা। অল দ্য কোড মাস্ট রিসাইড ইনসাইড দ্য ক্লাস ইন জাভা। আবারও বলে রাখছি, এবার জাভাতে ক্লাস রাখতে হচ্ছে কেন, তার কারণ হচ্ছে কি, জাভা ইজ মোর অবজেক্ট ওরিয়েন্টেড দ্যান সি প্লাস প্লাস। সেটা আমরা ক্রমশ দেখতে পাবো। আমি তোকে জাস্ট একটা এক্সাম্পল প্রোগ্রাম লিখছি, লিখে এই জেডিকে দিয়ে কম্পাইল করব, কম্পাইল করে রান করাবো, শুধু এইটুকু দেখাবো। এবার এই প্রোগ্রামের কোথায় কি কনসেপ্ট আছে সেটা আমি পরে বলবো। তো ক্লাস এক্সাম্পল লিখলাম। এবার এখানে সুবিধা কি সাবলাইম টেক্সটের? সাবলাইম টেক্সটের সুবিধা হচ্ছে আমি এখন মেন প্রোগ্রাম লিখবো, মেন ফাংশনটা লিখবো। এবার এখানে কিছু কিছু ছোট ছোট কনস্ট্রাক্ট লিখলেই, দেখ আমি যখনই এমএ লিখেছি, মাত্র জাস্ট এমএ, আমি কিন্তু পুরো লিখিনি মেন ফেন, আমি জাস্ট এমএ লিখছি, লিখলে ও আমাকে দেখাচ্ছে অনেকগুলো টাইপ, তোকে দেখাচ্ছে ভার্চুয়াল মেশিন এরর, সিকিউরিটি ম্যানেজার, স্ট্রিক্ট ম্যাথ, ম্যাথ দেখাচ্ছে, ঠিক আছে, আর মেন দেখাচ্ছে। পাশে লেখা হয়েছে কি মেথড বলে। সাবলাইম টেক্সট যেহেতু ইন্টেলিজেন্ট টেক্সট এডিটর, তাই জন্য আমি যেহেতু জাভা চুজ করেছি, ও এমএ লিখছি মানে ও বুঝতে পারছে যে মেন ফাংশনের কথা বলা হচ্ছে। তো আমি যদি এখন এই মেনে লেখে, মানে এই যে মেনটা এখন সিলেক্ট করা আছে তো মেনটা, তো আমি যদি এই অবস্থায় রেখে যদি আমি এখানে এন্টার প্রেস করি, ইফ আই প্রেস এন্টার, ইট উইল অটোমেটিক্যালি টাইপ the main function syntax method signature for me. মেথড সিগনেচার মানে হচ্ছে মেন ফাংশনে কিরকম টাইপ অ্যাকচুয়ালি জাভাতে হয়, তোকে সেটা ও করে দেখিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে মেন ফাংশনের যে পুরো যে স্ট্রাকচারটা তোকে তৈরি করে দিল জাভাতে, এইটা হচ্ছে মেন ফাংশনের স্ট্রাকচার। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, args. This is the method signature for main function in Java. Okay, স্যার স্ট্রিং ব্র্যাকেট args এর মানেটা কি? সব বল, সব বল, ধৈর্য ধরো, সমস্ত প্রকাশ সব আমি ইচ অ্যান্ড এভরি লাইন তোকে বলে দেবো, তোরা লিখে নিবি। আর যেভাবে লেখাচ্ছি ওটা লিখে রাখ খাতাতে, এই খাতাটা তোদের ইন্টারভিউতে লাগতে পারে, জাভার ইন্টারভিউ। আর জাভার ইন্টারভিউ কিন্তু খুব টাফ হয় পরবর্তীকালে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এখানে প্রত্যেকটা জিনিস আমি লেখাবো। আমি আজকে শুধুমাত্র তোকে দেখাচ্ছি হচ্ছে কি প্রোগ্রামটা লিখছি, লিখে জাস্টটাই তোকে আমি রান করে দেখাচ্ছি। নেক্সট দিন এই প্রোগ্রামটাকেই আমি বেসিক্যালি ডিসকাস করব। তো এখানে সিস্টেম আমি লিখছি, দেখ সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটা একটা বেসিক্যালি ফাংশন প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এই যে আমি লিখলাম এত কষ্ট করে, এত কষ্ট করে লিখলাম, তো আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এতটা লাইন লিখতে হলো, এত কষ্ট আমি করবো না, এখনকার দিনে এত কষ্ট করতে পারছি না। আমি এখানে জাস্ট টিএল লিখবো, ও আমার জন্য টাইপ করে দেবে। দিস ইজ সাবলাইম টেক্সট। এটা নোটপ্যাডে হবে না, নোটপ্যাড তোকে কিছুই বলবে। ওকে, এবার আমি এখানে লিখছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এই হচ্ছে আমার জাভা প্রোগ্রাম ফর হ্যালো ওয়ার্ল্ড। নিশ্চয়ই বুঝতে পারছিস শুরু থেকেই প্রচুর কনসেপ্ট জাভাতে আছে।
এই একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড এর প্রোগ্রাম লিখতেই সিস্টেম আউট, প্রিন্টএলএন, ভয়েড মেন, প্রচুর কনসেপ্ট চলে এলো। এই জন্য যাওয়া কিন্তু টাফ, যেটা কিন্তু সিতে বা সিতে এতটা পরিমাণে হয় না, ঠিক আছে। আর পাইথন তো ছেড়েই দিলাম, পাইথনে জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটাই হয়ে যায় হ্যালো ওয়ার্ল্ড। ওকে, যাই হোক, আমি এখন এটাকে সেভ করতে চলেছি। এটাকে আমি সেভ কোথায় করব? সেভ করার সময় তো দেখ তোর সেভ অ্যাজ টাইপটা কি দেখাচ্ছে? জাভা। কেন বলতো? তার কারণ তুই এখানে জাভা চুজ করেছিস, তাই জন্য এখানে সেভ অ্যাজ টাইপ জাভা হয়ে গেছে অটোমেটিক্যালি বাই ডিফল্ট। তো আমি এখানে যাচ্ছি, আমি সি টাইপে যাচ্ছি। সি টাইপে যাওয়ার পর আমি এখানে ফোল্ডারে যাব, মাই জাভা ফোল্ডারে যাব। মাই জাভা ফোল্ডার কোথায় গেল? এই যে, এখানে ঢুকলাম ধর। এখানে আমি নাম দিচ্ছি, ক্লাসের নাম কি? ক্লাসের নাম যা আর ফাইলের নামও তাই এখন দিবি, কারণটা পরে বলবো। ক্লাসের নামও যা দিলাম, ফাইলের নামও সেম দিচ্ছি, দেখে নে। সেভ করলাম। দ্বিতীয় কথা হচ্ছে কি, জাভাতে কিন্তু আমরা কম্পাইলার ইউজ করি, ইন্টারপ্রেটারও ইউজ করি। জাভায় আমরা বোথ কম্পাইলার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারপ্রেটার ইউজ করে থাকি। ওকে, কম্পাইলার ইউজ করি কি জন্য? না আমাদের বাইট কোড তৈরি করার জন্য। আর ওই বাইট কোডকে যখন আমরা এক্সিকিউট করব তখন ইন্টারপ্রেটার ইউজ করা হয়। এই যে বললাম না অ্যাপ্লিকেশন লঞ্চার জাভা বলে প্রোগ্রামটা, ওটা অ্যাকচুয়ালি কিন্তু জাভা ইন্টারপ্রেটার। ওটা অ্যাকচুয়ালি বলা হয় জাভা ইন্টারপ্রেটার, যেটাকে আমি অ্যাপ্লিকেশন লঞ্চার বললাম একটু আগে, লেখালাম যেটা খাতাতে, ওটা কিন্তু জাভা ইন্টারপ্রেটার। তার মানে এখানে কম্পাইলার ইউজ হচ্ছে, ইন্টারপ্রেটারও ইউজ হচ্ছে। কম্পাইলার আর ইন্টারপ্রেটারটা কি? দুটোই হচ্ছে সিস্টেম প্রোগ্রাম, দুটোই হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আইদার কম্পাইল করে মেশিন কোড তৈরি করা অথবা ইন্টারপ্রিট করে এক্সিকিউট করা, এরকম এদের কাজ। যেহেতু আমরা প্রোগ্রাম লিখছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, তাই এদের দরকার পড়ছে। কারণ আলটিমেটলি আমার কাজটা মেশিন ল্যাঙ্গুয়েজে হবে, কম্পিউটার 0 আর 1 কিছু বুঝবে না, তো আলটিমেটলি সেই তো আমার কনভার্ট করতেই হচ্ছে। তো সে কে করবে? আমরা তো আর করতে পারবো না, তার জন্য প্রোগ্রাম লেখা আছে, সেভ করে দেবে। এটা সেভ করলাম। এইবার আমি কি করবো? এটাকে রান করাবো। কি করে রান করাবো? রান করানোর জন্য যাবো হচ্ছে কমান্ড প্রম্পট। আমি একটু আগে বলেছি যেদিকে রান করে কোথায়? কমান্ড প্রম্পটে। তো আমি এখানে সিএমডি লিখবো, লিখলাম, আমার সিএমডি ওপেন হয়ে গেছে কমান্ড প্রম্পট। আচ্ছা, আমার এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটা আমার আছে হচ্ছে example.java, যে ফাইলটা, এই ফাইলটা কোথায় আছে? আছে হচ্ছে সি ড্রাইভের মধ্যে, মাই জাভা ফোল্ডারের মধ্যে। তো আমি প্রথমে সি ড্রাইভে যাব। কি করে যাব? সুভাষিস বলতে পারবি কি করে যাব সি ড্রাইভে? এনি আইডিয়া? সুভাষিস বা সৌম বা কিঙ্কর জানিস কি কমান্ড লাইন? জানিস? কাজ করেছিস কমান্ড লাইনে? না স্যার। হ্যাঁ স্যার, কাজ তো করেছি কিন্তু ভুলে গেছি। আচ্ছা, সি ড্রাইভে তুই জানিস সুভাষিস? এ আছে না নেই? চলে গেছে? সেটা সিএই আছে কি? হ্যাঁ, কি বলছিস? স্যার এটা সি ড্রাইভেই আছে মনে হচ্ছে। সি ড্রাইভে নেই, সি ড্রাইভের আন্ডারে মাই জাভা ফোল্ডারের মধ্যে আছে। এই উপরে দেখে নে ভালো করে, এখানে দেখ পরিষ্কার লেখা আছে উপরেরটাতে, সাবলাইম টেক্সটের উপরে দেখ পরিষ্কার লেখা c:/myjava/example.java, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এখানে আমার প্রথমে আমি কোথায় যাব? আমি প্রথমে যাব হচ্ছে সি ড্রাইভে। আমি এখানে লিখবো cd/cd/, এন্টার দেবো। তারপর মাই জাভা লিখতে হবে স্ল্যাশ দিয়ে। তারপর চলে যাব হচ্ছে সিডিতে, সি ড্রাইভে চলে গেলাম। এবার আমি কি লিখবো? সিডি লিখলাম, স্পেস দিলাম, লিখবো কি? মাই জাভা, তাই তো? এটা কথা হচ্ছে আমার যে ফোল্ডারের নাম সেখানে স্পেস আছে, স্পেস। স্পেস থাকলে, যদি কোনো ফোল্ডারের নামে স্পেস থাকে, তখন সেই ফোল্ডারের নামটা তোকে ডবল কোটের মধ্যে লিখতে হবে। whenever your folder name has space in it, you have to type within double quote, ঠিক আছে? তো আমি কি লিখলাম? সিডি লিখছি, ক্যাপিটাল এম লিখবো, লিখলাম। এবার তুই বলবি যে ডবল কোট লিখলেন না স্যার আপনি। আমি লিখবো না প্রোগ্রাম, আমি পুরো ফোল্ডারের নাম লিখবো না, আমি ক্যাপিটাল এম লিখলাম। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলে ট্যাব হচ্ছে অটো কমপ্লিশন,
ট্যাব কিটা হচ্ছে আমার অটো কমপ্লিশনে কাজ করে। তো আমি ট্যাব কি প্রেস করলাম, দেখ অটোমেটিক্যালি ম্যালওয়্যার বাইট একটা ফোল্ডার দেখাচ্ছে আমাকে। আবার ট্যাব কি প্রেস করলাম, দেখাচ্ছে মিন কম্পাইলার ফোল্ডার। আবার ট্যাব কি প্রেস করলাম, এমএল সার্ভার, ঠিক আছে, এমএল সার্ভার। দেন আবার ট্যাব কি প্রেস করলাম, এমএসও ক্যাশে। আবার ট্যাব কি প্রেস করলাম, মাই সি প্রোগ্রামস। আবার প্রেস করলাম মাই ডকুমেন্টস, দেন মাই জাভা। দেখ মাই জাভা ফোল্ডারের নাম প্রত্যেকটা ফাইলের নাম এম দিয়ে প্রত্যেকটা ফাইলের নাম পরপর আসছে যতবার ট্যাব প্রেস করছি। অবভিয়াসলি, তাহলে MY লিখে সার্চ করলে তাড়াতাড়ি চলে আসবে। অবভিয়াসলি ঠিকই বলেছে, কিঙ্কর ঠিকই বলেছে। কিন্তু কিভাবে আসছে দেখ, উইদিন ডবল কোড। তাহলে উইদিন ডবল কোডে আসছে, আমি জাস্ট এখানে এন্টার দিলাম। আমি একটু আগে কি বলেছি যে আমার জাভা জেডিকে দুটো প্রাইমারি প্রোগ্রাম আমাকে দেয়। সেটা কি প্রোগ্রাম, একটা হচ্ছে জাভা সি মানে জাভা কম্পাইলার, আর একটা হচ্ছে জাভা, সেটা আমাকে বলা হয় জাভা অ্যাপ্লিকেশন লঞ্চার বা জাভা ইন্টারপ্রেটার, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি করব, আমি কম্পাইল করব। আমি এখন দেখে নিই আমার এই ফোল্ডারের মধ্যে, কি কি ফাইল আছে। আমি কি করে দেখবো, তার জন্য হচ্ছে dir কমেন্ট। dir কমেন্টটা দিয়ে আমি দেখতে পাবো হচ্ছে আমার এই পার্টিকুলার ফোল্ডারের মধ্যে কি কি ফাইলস আছে, কি কি ডাইরেক্টরি আছে, কি কি ফাইলস আছে, ঠিক আছে, দেখতে পাবো। তুমি এখানে এন্টার করলাম, সঙ্গে সঙ্গে তোকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস এখানে প্রচুর ফাইল দেখাচ্ছে। এখানে কত ফাইল আছে, অনেক ফাইল আছে, ঠিক আছে, এগুলো প্রচুর ফাইল আছে। যাই হোক, এগুলো প্রচুর ফাইল আছে এখানে। এবার হচ্ছে কি, এই যে এখানে লেখা আছে, কোথায় গেল এক্সাম্পল, এই যে এক্সাম্পল ডট জাভা, ঠিক আছে, লেখা আছে তো। তাহলে এই এক্সাম্পল ডট জাভা লেখা আছে। এবার যখনই তুই এখানে কম্পাইল করবি, কিভাবে কম্পাইল করতে হবে, জাভা সে লিখবো আমরা, লেখার পর স্পেস দেব। স্পেস দেওয়ার পর আমরা যখন ফাইলটার নাম লিখবো, মানে তুই কোন ফাইল কম্পাইল করতে চাইছি, এক্সাম্পল ডট জাভা কম্পাইল করতে চাইছি, এক্সাম্পল ডট জাভা লিখলাম। লেখার পর আমি কি করছি, এন্টার দিচ্ছি। এন্টার দিলেই এ কি করবে, আমাকে কম্পাইল করে দেবে। কম্পাইল করে কি দেবে আমাকে, কম্পাইল করে আমাকে দেবে হচ্ছে বাইট কোড দেবে। বাইট কোডে কিরকম ফরম্যাট হয় দেখে নে। dir করছি আমি আবার, দেখ এখন আমার একটা ফাইল এক্সট্রা চলে এসেছে, দেখতে পাচ্ছিস এই ফাইলটার নাম কি দেখাচ্ছে, এক্সাম্পল ডট ক্লাস। এক্সাম্পল ডট ক্লাস, তার মানে তুই কি বুঝতে পারলি, তার মানে তুই বুঝতে পারলি যে বাইট কোডের এক্সটেনশন হচ্ছে ডট ক্লাস। ওই জন্য বাইট কোডকে আমরা বলে থাকি হচ্ছে ডট ক্লাস ফাইল। তাহলে আফটার কম্পাইলেশন অফ জাভা প্রোগ্রাম it will give me a byte code that is with extension of dot class, ঠিক আছে। ডট ক্লাস এক্সটেনশন দিল, ডট ক্লাস এক্সটেনশন দেওয়ার পর আমি কি করব, আমি এটাকে রান করাবো। কিভাবে রান করাবো, তাহলে ইউজিং জাভা ইন্টারপ্রেটার। তাহলে এখানে লিখছি জাভা, শুধু জাভা লিখলাম, জাভা লেখার পর স্পেস দিলাম। স্পেস লেখা দেওয়ার পর তোকে এখানে সেই ক্লাসের নাম মেনশন করতে হবে, তোকে এখানে সেই ক্লাসের নাম মেনশন করতে হবে যে ক্লাসের মধ্যে তোর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ফাংশনটা আছে, মানে মেন মেথডটা আছে। এখন তো আমরা এখানে একটাই ক্লাস নিয়ে ডিল করছি, তাই জন্য ওই ক্লাসের মধ্যেই থাকছে। এরপরে মোর দ্যান ওয়ান ক্লাস নিয়ে ডিল করব যখন, তখন কিন্তু আমাদেরকে সেই ক্লাসটা দিতে হবে যে ক্লাসের মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ফাংশনটা থাকবে। আবারও বলছি, বুঝতে পারলি কি বললাম, তাহলে এখানে আমার কোন ক্লাসের মধ্যে সেটা আছে, আছে হচ্ছে এক্সাম্পল ক্লাসের মধ্যে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখবো, নামটা খালি এক্সাম্পল লিখবো, কিন্তু এখানে ডট ক্লাসটা লেখার দরকার নেই। ডট ক্লাসটা আমি লিখবো না, তার কারণ হচ্ছে কি, ডট ক্লাসটা বেসিক্যালি আমার লাগবে না। শুধু জাভা লিখবো, স্পেস দিয়ে এক্সাম্পল লিখবো, শুধু জাভা লিখবো, স্পেস দিয়ে এক্সাম্পল লিখবো। লেখার পর আমি জাস্ট এখানে এন্টার দেবো, দিলে আমাকে ও আউটপুট দেখিয়ে দেবে। তাহলে কি করলাম, তাহলে প্রথম স্টেপ কি করলাম, আমি দেখেন কিবোর্ড থেকে আপ অ্যারো দিচ্ছি। কিবোর্ড থেকে আপ অ্যারো দিলে কি হয়, কমান্ড প্রম্পটে আমি আগে যে কমান্ড এক্সিকিউট করেছি সেই কমান্ডটা চলে আসে। আমি কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করলাম, দেখ আমি লাস্ট এটা এক্সিকিউট করেছি, জাভা এক্সাম্পল। আমি আবার আপ অ্যারো প্রেস করছি, dir দেখিয়েছিলাম, আমি আবার আপ অ্যারো প্রেস করছি, জাভা সি করেছিলাম। জাভা সি করছি আমি কম্পাইল করার জন্য, কম্পাইল করলাম। কম্পাইল করার পর আমি কি করব, রান করাবো। তার জন্য কি কমান্ড, এই যে
কম্পাইলেশন এবং এক্সিকিউশন দুটো মেন প্রোগ্রাম বলেছিলাম, জাভা সি আর জাভা। জাভা সি মানে হচ্ছে জাভা কম্পাইলার, জাভা মানে হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন লঞ্চার বা জাভা ইন্টারপ্রেটার। ক্লিয়ার? দেখে নে। স্যার আপনি দু Yes, sir. জায়গায় টিআইআর কমেন্টটা দিলেন, ওটা তো একবার দিলেই হতো, ফার্স্ট বারেরটা তো না না দিলেও চলতো। সে তো অবভিয়াসলি হতো, আমি তো দেখাবার জন্য করছি। ও আচ্ছা আচ্ছা। মানে আমি চাইছি তোরা দেখ যে তোদের চেঞ্জেসটা আসছে, ঠিক আছে? বুঝতে পারছিস? সেটাই দেখানোর জন্য। আমার ব্যাপার নয় যেখানে কি করেছে, ওটা একবার দিলেও হতো, সেটা আমি জানি। তাহলে এই যে পুরো কমান্ড লাইনের এনভায়রনমেন্টে যে এক্সিকিউশনটা বুঝতে পারলি, প্রোগ্রাম লেখা থেকে শুরু করে প্রোগ্রামটা রান করানো, হ্যাঁ এইটুকু স্যার। আশা করি বুঝতে পেরেছিস কি করে রান করাতে হচ্ছে। কোনো ডাউট নেই এই জায়গাটাতে, আশা করি আমি যেটা বললাম এখানে। না এবার স্যার। এর কনসেপ্ট গুলো আমি তোকে বলবো, সেটা নেক্সট দিন বলবো, ঠিক আছে? স্যার জাভার প্রোগ্রামগুলো তাহলে রান করাতে হলে কমান্ড প্রম্পটেই রান করাতে হবে? না না, কমেন্ট পার্টটা রান করানো শেখাচ্ছি। এরপর তো আমি বলেছি ইন্টেলিজ আইডিয়া, এই যে ও ইন্টেলিজ আচ্ছা আচ্ছা আইডিয়া আচ্ছা। আছে, আমি তো ইন্টেলিজ আইডিয়াতেই করাবো। বাট তোদের শিখতে হবে দুটোই, তোদের শিখতে হবে। তোদের তো ইন্টেলিজ আইডিয়া দেবে না, যদি ধর প্র্যাকটিক্যালটা বাইরে হলো, তোকে ইন্টেলিজ আইডিয়া তোকে দেবে না, ঠিক আছে? ইন্টেলিজ আইডিয়া তোকে কেউ দেবে না, কেউ জানেই না, কেউ জানেই না এই আইডি সম্বন্ধে। তুই কাউকে জিজ্ঞেস করে দেখিস। স্যার যখন অফিসে কাজ করবো মানে মনে করুন আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা কিসে করে? তারা করে হচ্ছে বিভিন্ন টুলস আছে, বিভিন্ন কোম্পানি, যেমন আইবিএম একটা টুলস আছে র্যাড বলে, পুরো পারচেস করতে হয়। র্যাড বলে টুল আছে, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল, ঠিক আছে? এগুলো তো অ্যাকচুয়ালি সিমুলেটরের মতো, যেগুলো আইটি সেক্টরে করা ওগুলো তো রিয়েল। না না, কি এইটাও তো রিয়েল, এগুলো তো রিয়েল, এখানেও তো আমরা করি, এটাও তো রিয়েল। এখানে যেমন আমাদের যে বরঞ্চ সি অনেক এর ভালোভাবে কাজ করা যায়। যেমন সি বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা যে ডেভ সি করি বা টার্বো সি করি, ওটাতে অ্যাকচুয়াল ইউজ হয় না তো। টার্বোসিটা ডেপসিটা অ্যাকচুয়ালি ইউজ হয় না, ওটা ধর আমাদের পড়ার জন্য করি না, ইউজ হয়, করে, অনেকেই করে। অ্যাকচুয়ালি তুই বলছিস মানে যারা প্রোগ্রামাররা যারা করে, ডেভেলপার যারা ডেভেলপ করে, হ্যাঁ করে থাকে। তো ছাড়াও তো আরো অনেক আছে, এখন তো ভিএস কোড চলে এসছে না, এখন তোকে ভিএস কোডে করে। এখন ডেপসিতে কেউ করেন না, এখন টার্বোসিতে কেউ করেন, এখন ভিএস কোডে। সি প্লাস প্লাস সি বেসিক্যালি ভিএস কোডে পড়া, ভিএস কোডে শেখানো হয়, ভিএস কোডে করে। এখন নতুন নতুন টুলস, এই যে আমি আগের দিন তোকে বলেছিলাম টিপস দেবে, দেখ টিপস দিচ্ছে তো, ঠিক আছে? একটা টিপস দিচ্ছে, একটা বেসিক্যালি লাইন সেপারেটর স্ল্যাশ এন, ঠিক আছে? টু চেক হুইচ লাইন সেপারেটর আর ইউজ টু দ্য কারেন্ট লাইন, লুক এট দ্য স্ট্যাটাস বার, ঠিক আছে? স্ট্যাটাস বার তোকে দেখতে বলছে, মানে এ তোকে কিন্তু জাভারও টিপস দেবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোর এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের উপরেও তোকে টিপস দেবে। গুগলের যে অ্যান্ড্রয়েড স্টুডিও, যেখানে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করি, সেই অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে জেট ব্রেন্স এর বানানো, ওই আইডিটা হচ্ছে জেট ব্রেন্স এর বানানো, ওটা গুগল কিনে নিয়েছে, বুঝতে পারছিস? তার মানে জেট ব্রেন্স কেন আমরা ইউজ করতে বলছি, প্রফেশনাল এনভায়রনমেন্ট, মানে প্রফেশনাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই আই এম সেইং দ্যাট উই উইল ইউজ দিস কাইন্ড অফ এনভায়রনমেন্টস। We will use Notepad, we will use Sublime Text, we will use VS Code, we will use everything. What are the different categories or what are the different scenarios? এরপরে আরেকটা শেখাবো তোকে, Eclipse, সেটাও বলেছি শেখাবো যখন অ্যাডভান্স দেওয়া স্টার্ট হবে, ঠিক আছে? তো এখানে আমরা প্রোগ্রাম লিখছি, তো এই তো প্রোগ্রাম লিখেছি, এখানে প্রোগ্রাম, প্রচুর প্রোগ্রাম লেখা যাবে, প্রচুর প্রোগ্রাম আছে এখানে, ঠিক আছে? ম্যাট্রিক্স সিমেট্রিক, ম্যাট্রিক্সের প্রোগ্রাম, ম্যাট্রিক্সের সামেশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, বিভিন্ন প্রোগ্রাম স্যার লিখতে হয়ে হয়। গেছে তো এই ক্লাসটা? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবার তোদের দিয়ে দিই লিঙ্কটা। যাই হোক, এটা বন্ধ করলাম আপাতত, এটাকে স্টপ করি।